তো হে ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি মিস্টার প্ল্যাঙ্কটন মুভিটা। আর এই মুভিটা বানানো হয়েছে খুবই সুন্দর একটা গল্প নিয়ে। আসলে এটা হচ্ছে কি একটা ফিল গুড মুভি। এটা দেখার পরে আপনার মনটা ভালো হয়ে যাবে, এটা আমি প্রমিস করে আপনাকে বলতে পারি। সো এই জন্য আমি বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আর নয়তোবা অনেক কিছুই মিস করে ফেলবেন। আর যাদের মন খারাপ তারা তো মুভিটা অবশ্যই দেখবেন, তাহলে আপনার মনটা এই মুভিটাই ভালো করে দেবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি খুবই সুন্দর একটা ল্যান্ডলর্ড জয়ের কাছে তার ঘরটাকে খালি করানোর জন্য আসে। তবে এখানে সে যদিও জয়কে পায় না, তবে তার অ্যাসিস্ট্যান্টকে সে এখানে পেয়ে যায়, যাকে সে টিঙ্গু বলে ডাকতো। আর তারা সবাই তাকে ম্যাডাম বলে ডাকতো। আর ম্যাডাম এখানে টিঙ্গুকে বলে যে টিঙ্গু, তোমার বস কোথায়? তোমার বসকে আমি কতবার করে বললাম ঘরটাকে খালি করার জন্য, কিন্তু সে আমার কোনো কথাই শুনছে না। এখানে কনস্ট্রাকশনের কাজ হবে, এখানে যে ইউনিয়নের মেম্বাররা আছে তারা সবাই ঘরটাকে খালি করানোর জন্য আমার মাথা খেয়ে ফেলছে। আমি সবাইকে বলেছি, সবাই অলরেডি ঘর খালি করে দিয়েছে, তবে তোমার বস কোনোভাবেই ঘরটা খালি করতে রাজিই হচ্ছে না। সে আমার কোনো কথার পাত্তাই দিচ্ছে না। আমি তাকে বলেও দিয়েছিলাম যে যদি তোমার থাকার মতো কোনো জায়গা না থাকে তাহলে তুমি আমার ঘরে চলে আসো। আমার ঘরে একটা কিং সাইডের বেড আছে, যেটার অর্ধেক অলরেডি খালি পড়ে আছে। দুজন সেখানে একসাথে মিলেমিশে রয়ে যাব। তবে সে আমার কোনো কথা পাত্তাই দিচ্ছে না। তবে এইবার সে আসলে তুমি তাকে অবশ্যই বলে দেবে, যাতে করে সে দ্রুত ঘরটাকে খালি করে। আর যদি তার থাকার মতো কোনো জায়গা না থাকে তাহলে যেন সে আমার বাসায় চলে আসে। তবে এরপরে যখন ম্যাডাম এগুলো বলে এখান থেকে চলে যায়, তখন আমরা দেখতে পারি জয়ী সোফার নিচ থেকে বের হয়। আসলে যেই সোফার উপরে ম্যাডাম বসেছিল সেই সোফার নিচেই জয় ছিল। আর যখন জয় এখানে বের হয় তখন টিঙ্গু তাকে জিজ্ঞেস করে যে তোমাদের দুজনের মধ্যে সম্পর্কটা আসলে কি। তখন জয় তাকে বলে যে সে হচ্ছে আমার মম। আর এইটা শোনার পরে তো চিঙ্গুর অবস্থা একেবারে খারাপ হয়ে যায়। সে তাকে জিজ্ঞেস করে যে এত হট আর এত সুন্দর মম তুমি পেলে কোথায়? আর আমরা দেখতে পারি তখন জয় তার স্টোরিটাকে কন্টিনিউ করে। এখানে জয় তাকে বলে যে সে হচ্ছে আমার মম, আমার সিস্টার, আমার ল্যান্ডলর্ড, আমার দোকানের মালিক, সমস্ত কিছু হচ্ছে সে। এই দুনিয়াতে একমাত্র সেই হচ্ছে আমার সব কিছু। তবে এগুলো শোনার পরে টিঙ্গুর মনে হয় যে হয়তোবা সে আবারও আলতু কথা বলা শুরু করবে, এই জন্য সে গিয়ে তার কাজে ফোকাস করার সিদ্ধান্ত নেয়। আর এখানে আমরা জানতে পারি জয় টিঙ্গুর সাথে মিলে মার্ডার করা ছাড়া সমস্ত কাজগুলো করত। জয় ফ্লাটিং করা এবং তার ব্রেইনের ইউজ খুব ভালোভাবে করতে পারত। আর এদিকে টিঙ্গুর টেকনোলজিতে অনেক বেশি এক্সপার্ট ছিল। এরপরে পরদিন সকালবেলা মিন নামের একটা ভয়ঙ্কর মেয়ে চলে আসে জয়ের কাছে। আর এখানে সে তাকে এসে বলে যে কালকে আমার বিয়ে হতে যাচ্ছে, আমি চাই তুমি আমার বিয়ে থেকে আমাকে কিডন্যাপ করে নিয়ে যাবে। আর তখন আমরা জানতে পারি এই মেয়েটা আসলে হচ্ছে একজন গ্যাংস্টার। আর এইটা শোনার পরে জয় তাকে বলে যে এই কাজটা করতে তো আমি একেবারে রেডি হয়ে বসে আছি, এই কাজটা করতে আমি অনেক উপভোগ করব। তবে তখন আবার টেঙ্গু তাকে এটা বুঝিয়ে বলার ট্রাই করে যে এত বেশি উপভোগ করা শরীরের জন্য একেবারেই ভালো না। তুমি কি এটা জানো যে মিনের যে হাজব্যান্ড হতে যাচ্ছে সে আসলে কে? সে হচ্ছে একটা বিশাল বড় ডন, যার নাম হচ্ছে ওয়াং। আর যদি সে কোনো রকমে আমাদের সম্পর্কে জানতেও পারে যে আমরা কীরকম করার প্ল্যানিং করছি, তাহলে সে আমাদেরকে আর জীবিত রাখবে না। এরপর এদিকে আমরা দেখতে পারি জিমি নামের খুবই সুন্দর একটা মেয়েকে, যে কিনা তার জন্য একটা রিং সিলেক্ট করতে এসেছিল। আসলে সামনের মাসেই তার বিয়ে, আর এই বিয়ের প্রিপারেশনের জন্যই সে এই রিংটা সিলেক্ট করতে এসেছে। তবে এখানে যখন সে একজনের সাথে কথাবার্তা শুরু করে তখন আমরা জানতে পারি আসলে সে 2 মাসের প্রেগনেন্ট। তবে এই ব্যাপারটা নিয়ে সে একেবারেই চিন্তা করছে না, কারণ তার শ্বশুরবাড়ির লোকজন এই খবরটা অলরেডি জানে। তারা জানে যে জিমি প্রিন্সের বাচ্চার মা হতে যাচ্ছে। তো এরপরে জিমি চলে আসে হসপিটালে ডক্টরের সাথে মিট করার জন্য। তবে এখানে যখন সে বসে ওয়েট করছিল তখন এখানে সে বয়স্ক একটা মহিলাকে দেখতে পারে, যেই মহিলার কোলে একটা বাচ্চা ছিল। এই জন্য সে তার সিটটা ছেড়ে এই মহিলাকে বসার জন্য দেয়। তবে এরপরে যখন মহিলা বসে পড়ে তখন সেই মহিলার বাচ্চাটার সঙ্গে কথাবার্তা বলা শুরু করে। সে তাকে বলে যে ওলে লেলে, তোমার চোখগুলো তো অনেক সুন্দর, তোমার চোখগুলো তো একেবারে তোমার নানুর মতো। তবে তখন এই মহিলাটা একটু রাগ নিয়ে তাকিয়ে বলে যে এটা নানুর মতো হবে না, এটা হবে মায়ের মতো, কারণ আমিই হচ্ছে গিয়ে তার মা। আর তখন জিমি তাকে বলে যে আচ্ছা ঠিক আছে, তোমার চোখগুলো তো একেবারেই তোমার মায়ের মতো, তুমি তো দেখতেও অনেকটা সুন্দর, একেবারে প্রিন্সেসের মতো। তবে তখন আবারও সেই মহিলা একটু রাগ নিয়ে তার দিকে তাকায়, আর সে বলে যে সে প্রিন্সেসের মতো না, সে প্রিন্সের মতো, কারণ সে হচ্ছে গিয়ে ছেলে। আর এতে করে জিমি একটু বেশি এম্বারেস ফিল করে ফোনটা বের করে কথাবার্তা বলার নাটক করা শুরু করে। তবে তখনই আবার তার ফোনে কল চলে আসে। এইটা দেখার পরে তো এখানে সে আরও বেশি লজ্জিত হয়ে যায়। এই জন্য সে এখান থেকে দ্রুত চলে যাওয়াই ঠিক মনে করে। এরপরে সিন চলে আসে ওয়াং আর মিনের বিয়ের মধ্যে। আমরা দেখতে পারি ওয়াং এখানে তার বিয়ের মধ্যে পাগলের মতো টাকা খরচ করেছে। সব দিকে শুধু গ্র্যান্ড আয়োজন, আর সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত সমস্ত জায়গায় পারফরমেন্স চলছে। আর এগুলোকে এখানে সবাই এনজয় তো করছেই, তাছাড়া এখানে ব্রাইডও বসে ব্যাপারগুলোকে এনজয় করছিল। তবে যখন এখানে ওয়াং চলে আসে তখন এইটা দেখার পরে সবাই পুরোপুরি শকড হয়ে যায় যে ওয়াং হচ্ছে গিয়ে 40 বছর বয়সী একটা বুড়ো। সে এত ইয়াং একটা মেয়েকে কি করে প্রেমের জালে ফাঁসিয়ে তাকে বিয়ে করার জন্য রাজি করাতে পারলো। তবে আসলে তারা তো এই ব্যাপারটা জানতো না যে ওয়েং মিনকে না,
বরং মিনই ওয়েংকে পটিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে। তাদের মধ্যে বিয়েটা হয়েও যায়। তবে মিন বারবার করে পেছন দিকে তাকাচ্ছিল আর সে সারাটা সময় ধরে জোয়ের জন্য ওয়েট করছিল। একটু পরে জো একেবারে হিরোর মতো পেছনের রাস্তা দিয়ে বাইক নিয়ে চলে আসে আর এখানে তাকে দেখার পরে সবাই পুরো শকড হয়ে যায়। এরপর সে ওয়েনের মুখের মধ্যে জোরে একটা পাঞ্চ করে মিনকে বাইকের পেছনে তুলে সেখান থেকে পালিয়েও চলে যায়। এখানে সবার মনে হয়েছিল হয়তোবা এখানে কোনো প্র্যাঙ্ক করা হচ্ছে, যেই জন্য তারা সবাই তালি দেওয়া শুরু করে। তবে একটু পরে যখন তারা ওয়েংয়ের কাছে যায় আর তার ভাঙা একটা দাঁত দেখতে পারে তখন তারা বুঝতে পারে এখানে কোনো একটা সমস্যা হয়েছে। এই জন্য তারা গিয়ে জোকে থামানোরও ট্রাই করে। তবে জো তো অলরেডি বাইক নিয়ে সেখান থেকে পালিয়ে চলেও গিয়েছে। তবে যখন সে রাস্তা দিয়ে খুবই স্পিডে বাইকটাকে ড্রাইভ করছিল তখন হঠাৎই তার চোখের সামনে সমস্ত কিছু অন্ধকার হয়ে যায়। সে সেখানেই বেহুশ হয়ে যায়, যেই জন্য তার একটা ভয়ঙ্কর রকমের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এখানে জয় তার ছোটবেলার একটা স্বপ্ন দেখতে পারে, যেখানে তার বাবা মা দাঁড়িয়ে তাকে বলছিল যে তুমি আমাদের বাচ্চা না, সো আমাদের থেকে তুমি দূরে চলে যাও। আর এরপরে যখন সে জ্ঞান ফিরে পায় তখন সে দেখতে পারে সে একটা হসপিটালে ভর্তি। এখানে ডাক্তার তাকে তার চেম্বারে নিয়ে এটা এক্সপ্লেন করে বলে যে তার একটা স্পেশাল ধরনের ব্রেনের রোগ আছে, যেটা কিনা বাবা মার থেকে ছেলেমেয়েরা পেয়ে থাকে। আর এই জন্য এখন তার কাছে মাত্র 3 মাসের সময় আছে। 3 মাস পরেই হয়তোবা তাকে মরতে হতে পারে। আর এটা শোনার পরে তো জয়ের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে যায়। সে চিন্তা করে আমার বাবা তো কোনোদিনও আমাকে ভালোবাসা দেয়নি, বরং সে আমাকে এমন একটা রোগ দিয়ে গেছে যেই রোগ আমাকে 3 মাসের মধ্যে মেরে ফেলবে। আর তাছাড়া গডও তো আমার সাথে বেইনসাফি করলো। আমি ছোটবেলাও না কিছু পেলাম, বড় হয়েও না কিছু পেলাম। আর তখন এদিকে আমরা দেখতে পারি জিমি অন্য একটা হসপিটালে অন্য একটা ডক্টরের সঙ্গে কথাবার্তা বলছিল। এখানে ডক্টর তাকে বলে যে আপনার এমন একটা রোগ হয়ে গেছে যেটার জন্য আপনি আর কখনোই মা হতে পারবেন না। এটা শোনার পরে তো জিমির মাথায় আকাশ ভেঙে পড়ে। সে গিয়ে ডক্টরের হাত পা ধরা শুরু করে। সে তাকে বারবার করে রিকোয়েস্ট করে বলা শুরু করে যে যাতে করে ডক্টর এমন কিছু একটা বের করে ফেলে যাতে তার এই রোগটা ঠিক হয়ে যায়। সে তাকে বলে যে আমার কয়েকদিন পরেই একটা রয়্যাল ফ্যামিলির সাথে বিয়ে হতে যাচ্ছে, যেখানের উত্তরসূরি হওয়াটা হবে ভাগ্যের একটা ব্যাপার। তাছাড়া আমি তাদেরকে মিথ্যা কথা বলে এইটাও বলে দিয়েছি যে আমি 2 মাসের প্রেগনেন্ট। সো যদি এখন তারা সত্যিটা জানতে পারে আর তারা বুঝতে পারে যে আমি কখনোই মা হতে পারবো না, তাহলে তো তাদের সমস্ত স্বপ্নগুলো এমনিতেই নষ্ট হয়ে যাবে। সো এইটা কোনোভাবেই আমি হতে দিতে পারি না। আপনি এমন কিছু একটা করুন যাতে করে আমার রোগটা ঠিক হয়ে যায়। তবে ডক্টর তাকে ক্লিয়ার করে এই ব্যাপারটা বলে দেয় যে আপনার যে রোগটা হয়েছে সেটার কোনো চিকিৎসা নেই। ডক্টর তাকে এটাও বলে যে নর্মালি এই রোগটা 50 বছরের পরে হয়ে থাকে, তবে আপনার 28 বছরে হয়ে গেছে। এইটা খুবই শকিং একটা ব্যাপার ছিল। সো এখন যদি আপনার বিয়ে ভেঙেও যায় আমি এর জন্য কিছুই করতে পারবো না। এই জন্য প্রচণ্ড আপসেট হয়ে জিমি সেখান থেকে বেরিয়ে চলে আসে আর সে সেই রুমের দিকে এগিয়ে যায় যেই রুমের মধ্যে মৃত মানুষদের আত্মীয় স্বজনরা গিয়ে কান্নাকাটি করে। আসলে এই রুমগুলো এই জন্য হসপিটালে রাখা হয় যাতে করে কান্নাকাটি করার সময় অন্য কারোর ডিস্টারবেন্স না হয়। এখানে যখন জিমি যাচ্ছিল তখন জো দূর থেকেই তাকে দেখতে পারে, এই জন্য সে তাকে ফলো করা শুরু করে। আর যখনই জিমি সেই রুমের মধ্যে যায় তখন সে চিৎকার করে করে কান্নাকাটি করা শুরু করে। আর জো দূর থেকে দাঁড়িয়ে এই ব্যাপারগুলো দেখছিল। আর এখানে সেই মহিলাটাও চলে আসে যেই মহিলার বাচ্চাকে জিমি বলে দিয়েছিল যে তুমি দেখতে তোমার নানির মতো। তখন এই মহিলা তাকে বলে যে বাহ, ব্যাপারটা তো খুবই সুন্দর, আমি যেখানেই যাই না কেন আমার আগেই তুমি সেই পর্যন্ত পৌঁছে যাও। তুমি কি আমার সাথে কম্পিটিশন করা শুরু করলে নাকি? আমার বাচ্চাটাকে একটু ধরো তো। এরপরে সে তার হাজব্যান্ডকে কল দিয়ে উল্টা পাল্টা রকমের গালাগালাজ করা শুরু করে। সে তাকে বলে যে যদি এইবার তুমি আটকুড়া হওয়ার ইঞ্জেকশন না নাও তাহলে তোমার অবস্থা আমি খারাপ করে দেব। আর এরপর সে জিমিকে সমস্ত ব্যাপারটা এক্সপ্লেন করে বলা শুরু করে। সে বলে যে আমার অলরেডি 5টা বাচ্চা আছে, তারপর কোলে একটা আছে, আর এখন ডাক্তার আমাকে খবর দিল যে আমার পেটে এখন টুইন বাচ্চা আছে। এই জন্য সে প্রচণ্ড আপসেট হয়ে তার হাজব্যান্ডকে কল দিয়েছিল। তবে তখন জিমি তাকে বলে যে আমাকে খবর দেওয়া হয়েছে যে আমি আর কখনোই মা হতে পারবো না। আপনার তো এতগুলো বাচ্চা, আপনার একটা বাচ্চাকে আপনি আমাকে দিয়ে দিবেন? তবে এইটা শোনার পরে মহিলা এতটাই ভয় পেয়ে যায় যে জিমির থেকে সে কোনো রকমে তার বাচ্চাটাকে নিয়ে দ্রুত সেখান থেকে বেরিয়ে চলে যায়। আর তখন জিমির নিচে বসে জোরে জোরে কান্নাকাটি করে আর চিৎকার করে করে বলা শুরু করে যে 3 দিন পরেই আমার একটা রয়্যাল ফ্যামিলির সাথে বিয়ে হচ্ছে, আর এই বিয়েতে আমার রয়্যাল একটা বাচ্চার জন্ম দেওয়ার কথা ছিল। তবে এই রোগটাও আমারই হতে হলো। আমি বুঝলাম না গড কেন আমার সাথে এমনটা করলো। গড আমাকে একটু শান্তি কেন দিতে চায় না। আর যখন সেগুলো চিৎকার করে বলছিল তখন জো এই সমস্ত ব্যাপারগুলো দূর থেকেই শুনে ফেলে। আর তখন এই ব্যাপারটা আমরা জানতে পারি যে জিমি আর জয় একটা সময় দুজন রিলেশনে ছিল। তাদের মধ্যে সম্পর্কটা অনেক ভালো ছিল। তারা দুজন বিয়ে করারও স্বপ্ন দেখেছিল। তবে জয়ের বাচ্চা অনেক পছন্দ ছিল, কিন্তু জিমি একেবারেই বাচ্চা পছন্দ করতো না। কারণ তার বিশ্বাস ছিল ছোটবেলায় যেহেতু তারা তাদের বাবা মায়ের ভালোবাসা পায়নি, এই জন্য তারা কোনোভাবেই বাবা মায়ের মতো বাচ্চাদেরকে ভালোবাসতে পারবে না। কারণ তারা জানেই না বাচ্চাদেরকে বাবা মারা কী করে ভালোবাসে। এই জন্য সে কোনোভাবেই বাচ্চা নিতে চাইতো না। সে বাচ্চাদেরকে সবসময় হেট করতো। আর এই জন্যই তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। আর জয় এইটা বলে ব্রেকআপ করে চলে যায় যে তুমি না কখনো একজন ভালো ওয়াইফ হতে পারবে না একজন ভালো মা হতে পারবে।
আর এদিকে ওয়াং জানতে পারে যে সেই ছেলেটা শুধুমাত্র তার ওয়াইফকে নিয়েই পালায়নি, বরং ব্যাংক লুট করে ব্যাংকের লকার ভেঙে সমস্ত টাকা পয়সা সমস্ত দলিলপত্র নিয়ে পালিয়েছে। এই জন্য তার মাথা প্রচণ্ড গরম হয়ে যায়, আর এই জন্য সে আর তার পুরো গ্যাং এখন জয়কে খোঁজার জন্য জয়ের পেছনে লেগে পড়ে। তবে আমরা জানতে পারি জয় কোনো চুরি টুরি করেনি, চুরিটা করেছিল আসলে মিন। সেই সমস্ত টাকা পয়সা লুট করে সেখান থেকে পালিয়ে চলে গেছে। আর যখন বাইক চালানোর সময় জয়ের অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল তখন সে তাকে সাহায্য পর্যন্ত করেনি, সে সমস্ত টাকা পয়সা নিয়ে নিজের মতো করে নিজের রাস্তায় চলে গেছে। তো এরপরে পরদিন সকালবেলা যখন জিমি তার শ্বশুর বাড়ি ছিল তখন আমরা দেখতে পারি জিমির শাশুড়ি ছিল খুবই ভয়ঙ্কর একজন মহিলা, সে খুবই স্ট্রিক্ট একটা মহিলা ছিল। তাছাড়া তার কথাবার্তার মধ্যে অনেক ধার ছিল, তবে সে তার হবু নাতি বা নাতনির জন্য খুবই এক্সাইটেড ছিল, এই জন্য সে তার একটু বেশি কেয়ার করছিল। তবে যখন থেকে জিমি এই ব্যাপারটা জেনে গিয়েছে যে সে আর কখনোই মা হতে পারবে না, তখন থেকে এই রয়্যাল ফ্যামিলিকে নিয়ে সে একটু বেশি ভয় আছে, কারণ সে এটা খুব ভালো করেই জানে যে যদি এই ব্যাপারটা তার শাশুড়ি জানতে পারে তাহলে সে হয়তোবা তাকে জীবিতই চিবিয়ে খেয়ে ফেলবে। এই জন্য সে এগুলো চিন্তা করে ঘর থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে তার সমস্ত জিনিসপত্র নিয়ে এখান থেকে পালিয়ে যাওয়ার ট্রাইও করে, তবে তার যেই হবু হাজব্যান্ড ছিল সে তাকে হাঁক করে সেখান থেকে আটকে ফেলে। আর এদিকে জয়ের মাথা প্রচণ্ড খারাপ হয়েছিল, কারণ সে বারবার করে এই ব্যাপারটা নিয়ে চিন্তা করছিল যে আমার বাবাটা আসলে কে, যে আমাকে একটা মানসিক রোগ ছাড়া আর কিছুই দিয়ে যায়নি। এই জন্য সে তার বাবাকে খুঁজে বের করার সিদ্ধান্ত নেয়। এই জন্যই পরদিন সকালবেলা সে চলে আসে একটা হসপিটালের মধ্যে, আর এখানে সমস্ত স্টাফদেরকে সে একটা গল্প শোনানো শুরু করে। সে বলে যে আজ থেকে 30 বছর আগে খুবই বড় লোক একটা কাপল ছিল, যারা যখন হসপিটালে এসেছিল তখন এখানের হাজব্যান্ড জানতে পেরেছিল তার টেস্টিক্যাল ক্যান্সার হয়েছে, যেটার চিকিৎসা করা অনেক বেশি জরুরি। তবে সে এইটাও জানতে পারে যে এই অপারেশন যদি সফলও হয়ে যায় তাহলে সে আর কখনোই বাবা হতে পারবে না। এই জন্য সে তার স্পামকে ফ্রিজ করে দেয়, আর যখন তার ক্যান্সারটা ঠিক হয়ে যায় তখন সেই ফ্রিজ স্পামের সাহায্যে সে একটা বাচ্চার জন্ম দেয়, আর সেই বাচ্চাটা হয় একটা ছেলে। এই ছেলেকে সে অনেক বেশি ভালোবাসা শুরু করে, নিজের জীবনের চেয়েও সে বেশি ভালোবাসত এই ছেলেকে। এমন করে পুরো 8টা বছর সমস্ত কিছু ঠিকঠাকই চলছিল। তবে এরপরে তারা একটা শকিং নিউজ পায়। তারা জানতে পারে ডক্টর আসলে ভুল করে অন্য কারো স্পাম তার ওয়াইফের মধ্যে দিয়ে দিয়েছিল, যেই জন্য এই বাচ্চাটা হয়েছিল। আর এটা শোনার পরে তারা একেবারে আকাশ থেকে পড়ে, যেই জন্য এই বাচ্চার সাথে তারা সমস্ত সম্পর্ক ছিন্ন করে ফেলে। আর এরপরে তারা এই বাচ্চাটাকে জোর করে একটা অরফানেজ হোমে দিয়ে আসে, কারণ যেহেতু সেই বাচ্চাটা তাদের ছিলই না, সো তারা কেন সেই বাচ্চাকে বড় করবে, তার পেছনে টাকা নষ্ট করবে। এই জন্যই তারা তাকে এখানে রেখে দিয়েছিল। আর সেই বাচ্চাটা আসলে অন্য কেউ ছিল না, সেটা ছিল জয় নিজেই। এই জন্য সে এখানে সমস্ত স্টাফদেরকে বিভিন্ন রকম করে ভয় দেখিয়ে এইটা জানার ট্রাই করে যে আসলে তার আসল বাবা কে, কার স্পামের মাধ্যমে তার জন্ম হয়েছে। তবে ডক্টরও এই ব্যাপারটা নিয়ে একেবারে শিওর কিছু বলতে পারছিল না, এই জন্য সে তাকে 5 জনের নাম বলে দেয়। সে বলে যে এই 5 জনের মধ্যে হয়তোবা একজন তোমার আসল বাবা হতে পারে, যাও তাদের সাথে ডিএনএ টেস্ট করে ব্যাপারটাকে মিলিয়ে নাও। এখন যেহেতু জয়ের কাছে বাঁচার মতো অল্প কয়েকটা দিনই আছে, এই জন্য সে কোনোভাবেই এই কয়টা দিন একা একা বাঁচতে চায় না। আর এই জন্য সে সোজা চলে আসে জিমির বিয়ের অনুষ্ঠানের মধ্যে, আর সোজা জিমির রুমের মধ্যে গিয়ে তাকে বলা শুরু করে যে আমি তোমার রোগ সম্পর্কে সমস্ত ব্যাপারটা জানি, তুমি যে কখনো মা হতে পারবে না সেইটাও আমি খুব ভালো করেই জানি। সো আমার সাথে একটা ট্যুরে চলো, যদি আমার সাথে ট্যুরে না যাও তাহলে তোমার শ্বশুরবাড়ির লোকজনকে আমি সমস্ত ব্যাপারটা জানিয়ে দিব, আর তারা তোমাকে এখান থেকে বের তো করবেই, তাছাড়া তারা তোমার উপরে প্রতারণার একটা মামলাও করে দেবে। তবে তখন আমরা দেখতে পারি এখানে জিমির হবু হাজব্যান্ড চলে আসে, যে কিনা এসে তাদের দুজনকে কথাবার্তা বলতে দেখতে পারে। এখন সে তার হবু ওয়াইফকে অন্য একটা পরপুরুষের সাথে কথা বলতে দেখতে পেরে একেবারেই পুরোপুরি শক্ট হয়ে যায়। তবে তখন এই ব্যাপারটা জিমি কন্ট্রোল করে নেয়। সে বলে যে এটা হচ্ছে গিয়ে আমার ভাই, আমি আর সে একই অরফানেজে বড় হয়েছি। আর এইটা শোনার পরে তো সে একটু বেশি হ্যাপি হয়ে যায়। সে তার সাথে হাত মেলায়, আর সে তাকে বলে যে যেহেতু আপনি জিমির ভাই, তার মানে আপনি আমারও ভাই, আর অবশ্যই আপনি বিয়েটা পুরো কমপ্লিট করেই এখান থেকে যাবেন। তবে তখন জিমি তাকে বলে যে না ভাই, আর একটু ইম্পর্টেন্ট কাজ আছে, তাকে এখনই এখান থেকে যেতে হবে, আমি তাকে একটু ড্রপ করে দিয়ে আসছি। তবে বাইরে বের হয়ে জয় জিমিকে কাঁধে তুলে সেখান থেকে নিয়ে পালিয়ে চলে যায়। আর এই ব্যাপারটা তাদের একটা স্টাফ দেখে ফেলে। তবে এদিকে তার শাশুড়ি আর বাকিদের মনে হওয়া শুরু হয় যে এই মেয়েটা হয়তোবা বিয়ের পিড়ি থেকে পালিয়ে চলে গেছে। এই জন্য এখানের যেই পুরুষরা আছে, মানে এই রয়্যাল ফ্যামিলির যেই পুরুষরা আছে, তারা তার মাকে উল্টাপাল্টা অনেক কিছু বলা শুরু করে। তবে এই মহিলাও কোনোভাবে হার মানার পাত্রী ছিল না। সে বলে যে এই মেয়েটার পেটে আমাদের উত্তরসূরি আছে, মানে আমাদের বংশধর আছে, সো এই মেয়েটাকে তো আমি পৃথিবীর যেই কোনো কোণা থেকে বের করে নিয়েই আসবো। আর এদিকে তার হবু হাজব্যান্ড প্রচণ্ড আপসেট হয়ে কান্না করতে করতে সব কিছু ভাসিয়ে দিচ্ছিল। আর তখন এখানে তার মা চলে আসে, যে এসেই প্রথমে তার বিয়ের টুপিটা খোলে, আর এরপর সে তাকে আশ্বাস দিয়ে বলে যে তুমি আমার উপর সম্পূর্ণ বিশ্বাস রাখো, মা সমস্ত কিছু ঠিক করে ফেলবে। তবে তখনই এখানে সেই কর্মচারীটা চলে আসে। সে বলে যে আমি একটু আগেই দেখলাম একটা ছেলে আমাদের হবু ওয়াইফকে কাঁধে নিয়ে এখান থেকে পালিয়ে চলে গেছে,
আর এইটা শোনার পরে তাদের কাছে এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায় যে আসলে জয়ী, যাকে কিনা জিমি ভাই বলে পরিচয় দিয়েছিল, সেই তাকে কিডন্যাপ করে এখান থেকে নিয়ে গেছে। এদিকে যখন জিমি জ্ঞান ফিরে পায় তখন সে দেখতে পারে সে একটা গাড়ির মধ্যে ছিল, যেই গাড়িটা একটা নিরিবিলি রাস্তায় দাঁড়া হয়েছিল, আর সামনে জয়ী দাঁড়িয়ে স্মোকিং করছিল আর কারোর সাথে ফোনে কথাবার্তা বলছিল। আর এগুলো দেখার পরে এটা তার কাছে একটা মোক্ষম সুযোগ মনে হয় এখান থেকে পালিয়ে যাওয়ার। আর তখন আমরা জানতে পারি যে আসলে জয়ীকে টিঙ্গু কল দিয়েছিল, যাকে কিনা ওয়েংয়ের লোকজন এসে আচ্ছা রকম করে ধোলাই করেছিল। তাকে এমন ধোলাই করেছে যে বেচারার মুখটারই 12টা বাজিয়ে দিয়েছে। আসলে তারা সবাই তার কাছ থেকে জানতে চাচ্ছিল যে জয়ী মিনকে নিয়ে কোথায় পালিয়ে গেছে। এই জন্য সে তাকে জিজ্ঞেস করে যে বস, আপনি এখন কোথায় আছেন? তখন জয়ী তাকে বলে যে আমি তো সেই মেয়েটার সঙ্গেই আছি যাকে আমি বিয়ে থেকে নিয়ে পালিয়েছিলাম। আর তখনই জয়ী জিমিকে পালাতে দেখতে পারে, এই জন্য সে তাকে দৌড়ে ধরার জন্য যায়। আর এদিকে ওয়াংয়ের সাথে সাথে টিঙ্গুও এই ব্যাপারটা ভুল বুঝে যে হয়তোবা সে এখন পর্যন্ত মিনের সঙ্গেই আছে। আর এরপরে ওয়াং টিঙ্গুকে ওয়ার্নিং দিয়ে এটা বলেও দেয় যে যদি তুই জীবিত থাকতে চাস তাহলে অবশ্যই জয়ীকে তোকে খুঁজে বের করতে হবে। আর এদিকে জিমি ব্রাইডের কাপড় পরে রাস্তা দিয়ে পালাচ্ছিল আর জয়ী তাকে ধরার সম্পূর্ণ চেষ্টা করছিল। তবে যখন জিমি বুঝতে পারে সে ধরা পড়বে তখন সে একটা ক্ষেতের মধ্যে দৌড়ে পালিয়ে যাওয়ার ট্রাই করে। তবে সেখানে তার জুতা ফেসে যায় আর সে কাদায় একেবারে মাখামাখি হয়ে যায়। আর তখন এখানে জয়ী এসে তাকে ধরেও ফেলে। তবে তখন জিমি প্রচণ্ড রাগ করে তাকে মারতে মারতে জিজ্ঞেস করে যে প্রথমে তো আমাকে তুমি ছেড়ে দিয়ে চলে গিয়েছিলে আর আমাকে এটা বলে দিয়ে চলে গিয়েছিলে যে আমি কোনোদিনও ভালো ওয়াইফ হতে পারবো না। তবে এখন আমি যখন একটা নতুন লাইফ শুরু করতে যাচ্ছিলাম তখনই তুমি আমার জীবনে আবারও ব্যাক করেছো আর আমাকে সেখান থেকে তুমি তুলে নিয়ে চলে এসেছো। এখন তুমি আমার সাথে জীবন পার করতে চাও। আসলে তুমি আমাকে এই ব্যাপারটা ক্লিয়ার করে বলো যে আমাকে বিরক্ত করে তুমি কি মজাটা পাও। তবে তখন জয় বুঝতে পারে জিমি একটু বেশিই রাগ করে আছে, এই জন্য সে তাকে জড়িয়ে ধরে শান্ত করার ট্রাই করে। আর সে তাকে বলে যে আমি তোমার সাথে যেই অন্যায়টা করেছি সেটার শাস্তি তো আমি মৃত্যুর পরে অবশ্যই পাবো। আর এর একটু পরেই আমরা দেখতে পারি জিমি একটা নদীর পাড়ে বসে তার ময়লা জামা কাপড়গুলো পরিষ্কার করছিল। সে এখানে তার জুতোটাকেও ভালো করে পরিষ্কার করে। তবে যখন একটা জুতা এখান দিয়ে ভেসে চলে যাচ্ছিল তখন তার মনটা খুবই খারাপ হয়ে যায় আর সে খুবই টেনশনেও পড়ে যায়। এই জন্য সে জয়ীকে সেই জুতাটাকে নিয়ে আসতে বলে আর জয়ী অনেক কষ্ট করে জুতাটাকে সেখান থেকে নিয়ে আসে। আসলে আমরা জানতে পারি যে এই জুতাটা জিমির জন্য একটু বেশি ইম্পর্টেন্ট, কারণ এই জুতাগুলোকে তার হবু হাজব্যান্ড কারখানা থেকে অর্ডার দিয়ে শুধুমাত্র তার জন্যই বানিয়ে এনেছিল। আর তখন জিমির সেই রাতের কথা মনে পড়া শুরু হয়ে যায় যেই রাতে তার হবু হাজব্যান্ড তাকে এই জুতাগুলো দিয়েছিল আর খুবই সুন্দর করে পরিয়েও দিয়েছিল। আর তখন সে তার হবু হাজব্যান্ডকে বলেছিল যে লাভারদেরকে কখনোই জুতো গিফট করতে হয় না, কারণ তাহলে তারা পালিয়ে চলে যায়। তবে তখন তার হবু হাজব্যান্ড তাকে অ্যান্সার দিয়ে বলেছিল যে আপনার উপরে আমার সম্পূর্ণ বিশ্বাস আছে যে আপনি কখনোই পালিয়ে যাবেন না, আর যদি আপনি পালিয়ে চলেও যান তাহলে আপনাকে নেয়ার জন্য আমি অবশ্যই সেখানে চলে আসব। আর এখানে জিমি এই ব্যাপারটা বুঝতে পারে যে আসলে যদি পৃথিবীতে কেউ তাকে মন থেকে ভালোবেসেছিল তাহলে সেটা ছিল তার এই হবু হাজব্যান্ড, কারণ সে কোনো স্বার্থ ছাড়াই তাকে ভালোবেসেছিল। যদিও সে অন্য সবার মতো চালাক ছিল না, তবে সে তাকে মন থেকে সত্যিকারের ভালোবাসত। এখন প্রেজেন্ট টাইমে যখন জয়ী তার গাড়িতে পেট্রোল নেওয়ার জন্য পেট্রোল পাম্পে দাঁড়ায় তখন জিমি ওয়াশরুমে যাওয়ার বাহানা করে ওয়াশরুমে আসে আর এখানে জানলা দিয়ে পালিয়ে যাওয়ার ট্রাই করে। তবে যখন সে দেয়াল টপকে পালাচ্ছিল তখন সে এই ব্যাপারটা একেবারেই বুঝতে পারে না যে সে দেয়ালের উপরে পাড়া দিচ্ছে না, সে পাড়া দিচ্ছে জয়ের হাতের উপরে। আর যখন হঠাৎ করেই সে নিজেকে জয়ের কোলে আবিষ্কার করে তখন সে পুরোপুরি শক্ট হয়ে যায়। আর জয় তাকে বলে যে এই ব্যাপারটা একেবারেই ভুলে যেও না যে আমরা 3 বছর ধরে রিলেশনে ছিলাম, সো একজন আরেকজনের মেন্টালিটি খুব ভালো করেই আমরা বুঝতে পারি। আর এরপর সে দ্রুত তাকে আবারও গাড়ির মধ্যে নিয়ে তাদের জার্নি আবারও কন্টিনিউ করা শুরু করে। আর তখন এদিকে আমরা দেখতে পারি জয়ের হবু হাজব্যান্ড, যার নাম হচ্ছে গিয়ে হুং, সে জয়কে অনেক বেশি মিস করছিল। এই জন্য সে তার গাড়ি নিয়ে তাকে খুঁজতে বেরোতেই যাচ্ছিল। তবে তখন তার স্টাফ এবং তার মা এসে তাকে সেখানে আটকে ফেলে। এরপরে জয় নিজের জন্য এবং জিমির জন্য ড্রেস কেনার জন্য একটা ক্লোদিং স্টোরে আসে। এখানে জিমি স্টোরের কর্মচারীর ফোনটা জোর করে নিয়ে সোজা চলে আসে চেঞ্জিং রুমের মধ্যে। আর এখানে সে বারবার করে হুংকে কল দেওয়ার ট্রাই করে, তবে হুং তার ফোনটা কোথায় যেন রেখে দিয়ে ভুলে গিয়েছিল। এই জন্য সে কোনোভাবেই ফোনটা পিক করছিল না। আর এই জন্য সে তাকে একটা ভয়েস মেসেজ পাঠিয়ে দেয় যেখানে সে এটা ক্লিয়ার করে বলে দেয় যে জয় আমাকে কিডন্যাপ করে নিয়ে এসেছে আর এখন সে আমাকে নিয়ে নর্থ জিওলার দিকে যাচ্ছে। আর একটু পরে আমরা দেখতে পারি জয় জিমিকে নিয়ে সোজা চলে আসে নর্থ জিওলার একটা রেস্টুরেন্টের মধ্যে, যেখানে ঢোকার সঙ্গে সঙ্গে রেস্টুরেন্টের মালিক তাকে বলে যে আমাদের রেস্টুরেন্টে তো অলরেডি খাবার শেষ হয়ে গেছে, কারণ এখন অনেকটা রাত হয়ে গেছে, আমরা তো রেস্টুরেন্টটা এখন বন্ধই করতে যাচ্ছিলাম কিন্তু আপনারা ঢুকে পড়লেন। আর তখন আমরা দেখতে পারি জয় সেই কাজটা করা শুরু করে যেই জিনিসটাই আসলে সে এক্সপার্ট, মানে সেটা হচ্ছে মিথ্যা বলা। সে বলে যে আমার ওয়াইফ প্রেগনেন্ট, এই জন্যই আমরা বাধ্য হয়ে এই পর্যন্ত এসেছি। আমার ওয়াইফ আপনার দোকানের স্যুপটাকে ট্রাই করতে চাচ্ছিল, এই জন্য আমরা 6 ঘন্টা ড্রাইভ করে এই পর্যন্ত এসেছি শুধুমাত্র আপনার স্যুপটা খাওয়ার জন্য, আর আপনি কিনা আমাদেরকে মুখের উপরেই না করে দিলেন।
তখন এই লোকটা প্রচণ্ড গিল্টি ফিল করা শুরু করে। এই জন্য সে তাকে বলে যে ঠিক আছে, আপনি গিয়ে বসুন, আমরা যেই কোনো ওয়েতে আপনার জন্য কিছু একটা বানিয়ে আনছি। তবে এরপরে খাওয়া দাওয়ার পরে এখান থেকে চলে যাওয়ার জায়গায় জয়ী এসে এই লোকটাকে বলা শুরু করে যে এখন এত রাতে ড্রাইভ করে আমাদের যাওয়া একেবারেই উচিত হবে না। সো কেননা আমরা আজকে রাতটা আপনাদের এখানেই পার করে দেই, যদি আপনাদের কোনো সমস্যা না থাকে। এই জন্য আঙ্কেলও রাজি হয়ে যায় আর তাদেরকে থাকার সে পারমিশন দিয়ে দেয়। তবে এখানে কথাবার্তার মাঝখানে সে এই আঙ্কেলের একটা চুল লুকিয়ে নিয়ে নেয়, যাতে করে সে এটা দিয়ে ডিএনএ টেস্ট করতে পারে। এরপরে রাতের বেলায় যখনই জয়ী ঘুমানোর ট্রাই করছিল, তখন সে হঠাৎই একটা স্বপ্ন দেখতে পারে। সে দেখতে পারে সে একটা পার্সেল ডেলিভার করার জন্য খুবই স্পিডে একটা মোটরসাইকেল ড্রাইভ করে সামনের দিকে এগোচ্ছিল। তবে তখনই হঠাৎ করে একটা গাড়ির সাথে তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আর এই গাড়ি থেকে বেরিয়ে আসে জয়ের বাবা, মানে যে কিনা জয়ীকে পৃথিবীতে এনেছিল। সে তাকে দেখার পরে পুরোপুরি শকড হয়ে যায়। গাড়ির মধ্যে তার সাথে তার ওয়াইফ এবং তার মেয়েও ছিল। তার ওয়াইফ বেরিয়ে তাকে বলে যে আমাদের মেয়ের মাথায় আঘাত পেয়েছে, সো দ্রুত এই ছেলেটার নাম্বার নিয়ে নাও, ইন্স্যুরেন্সের লোকজন পরবর্তীতে তার উপরে মামলা করবে। তবে আমরা দেখতে পারি জয়ের বাবা তাকে একটা ভিজিটিং কার্ড দিয়ে এখান থেকে সোজা বেরিয়ে চলে যায়। আর এই স্বপ্নটা দেখার সময় সে ঘুমের মধ্যেই চিৎকার করে করে বলছিল যে প্লিজ আমাকে ছেড়ে দিয়ে চলে যেও না, প্লিজ আমাকে ছেড়ে দিয়ে চলে যেও না। আর এগুলো দেখার পরে জিমি এসে তাকে ঘুম থেকে জাগায়, আর উল্টো সে জিমিরই হাত পা বেঁধে এখান থেকে বেরিয়ে চলে আসে। সে সোজা গিয়ে তার এজেন্টের সঙ্গে মিট করে আর ডিএনএ টেস্টের জন্য সে সেই হেয়ারটা তাকে দেয়। এরপর সে তাকে বলে যে আমার জন্য একদিন হচ্ছে গিয়ে 1 বছরের সমান, সো প্লিজ কালকে দুপুরের মধ্যেই আমাকে রেজাল্ট দেওয়ার ট্রাই করবে। তবে এরপরে যখনই সে সেখান থেকে আবারও সেই রেস্টুরেন্টে ব্যাক করে, তখন সে দেখতে পারে আঙ্কেলের সমস্ত ছেলেরা এখানে একসাথে মিলে ঝগড়া করছে। আসলে তাদের রেস্টুরেন্টের বাইরে একটা কনস্ট্রাকশনের কাজ চলছে, এই জন্য তারাও চাচ্ছিল এই রেস্টুরেন্টটাকে বিক্রি করে দিয়ে এখানে একটা বিশাল বড় কনস্ট্রাকশনের কাজ করতে, যাতে করে সেখান থেকে তারা কিছু টাকা ইনকাম করতে পারে। তবে কোনোভাবেই তারা তাদের বাবাকে রাজি করাতে পারছিল না, এই জন্য সমস্ত ছেলেরা মিলে নিজেদের মধ্যেই ঝগড়া শুরু করে দিয়েছে। আমরা দেখতে পারি এখানে বড় ছেলের বউ ছিল, যাকে কিনা আঙ্কেল তার মেয়ের মতো ভালোবাসত। আর এখন তারা এই জন্য ঝগড়া করছে যাতে করে এই জায়গাগুলোকে সেল করে তারা টাকাগুলোকে নিজেদের মধ্যে ভাগ করে নিতে পারে। কাজকর্ম তো তারা কোনোভাবে করেই না, বরং আঙ্কেলের সমস্ত টাকাগুলোকে হাতিয়ে নেয়াই হচ্ছে তাদের প্রধান উদ্দেশ্য। এই জন্য তারা এখানে মারপিট পর্যন্ত করা শুরু করে দেয়। আর যখন জয় দূর থেকে দাঁড়িয়ে সমস্ত ব্যাপারগুলো অবজার্ভ করে, তখন আঙ্কেলের জন্য তার অনেকটা মায়াই লাগে। এরপর পরদিন সকালবেলা হোংয়ের একটা স্টাফ হোংয়ের মাকে গিয়ে বলে যে হোং কালকে রাতের বেলায় কোথায় যেন গায়েব হয়ে গেছে। তবে তার মা খুবই শান্ত মাথায় তাকে অ্যান্সার দেয় যে তার বাচ্চার মাকে খুঁজে বের করাটা তার আসল দায়িত্ব। সো সে গিয়েছে, ভালোই একটা কাজ হয়েছে, আমরা তাকে বাধা দিতে এমনিতেও পারি না। আর তখন এদিকে আমরা দেখতে পারি হোং চলে আসে নর্থ জেরুলা পুলিশ স্টেশনে। আর এখানে এসে সে তার সমস্ত গল্পটা তাদেরকে এক্সপ্লেন করে বলে। এখানে সে বলে যে কিভাবে তার বিয়েতে তার ওয়াইফের ভাই সেজে একটা ছেলে এসে তার ওয়াইফকেই কিডন্যাপ করে নিয়ে গিয়েছিল। এরপর সে সেই ভয়েস মেসেজটাও তাদেরকে শোনায়, যেই ভয়েস মেসেজটা তার ওয়াইফ তাকে পাঠিয়েছিল, মানে জিমি তাকে পাঠিয়েছিল। তবে এখানে এগুলো শোনার পরেও পুলিশদের মনে হয় যে যদিও এই ছেলেটা টাকাওয়ালার ছেলে, তবে সে তো হচ্ছে একটা বলদ কিসিমের ছেলে, সো হয়তোবা এই জন্যই মেয়েটা অন্য কারোর সাথে পালিয়ে চলে গেছে। এরপর আমরা দেখতে পারি হং কিছু পোস্টার ছাপিয়ে সেগুলোকে সব জায়গায় লাগানো শুরু করে, সবার দোকানে দোকানে সমস্ত মানুষের হাতে হাতে দেওয়া শুরু করে। সে পাগলের মতো সবাইকে জিজ্ঞেসও করা শুরু করে যে এই মেয়েটাকে এদিকে কেউ দেখতে পেয়েছে কিনা। আর তাছাড়া যদি কেউ এই মেয়েটা সম্পর্কে খবর দিতে পারে তাহলে সে পুরস্কার দেওয়ারও অ্যানাউন্স করে। এদিকে জয় জিমির একটা জুতা সোজা রেস্টুরেন্টের ছাদের উপরে ফেলে দেয়। আসলে সেই ব্যাপারটা জেনে গিয়েছিল যে তার হবু হাজব্যান্ড এই জুতাগুলো স্পেশাল অর্ডার দিয়ে তাকে গিফট করেছিল, এই জন্য সে এই জুতাগুলোকে অনেক বেশি পছন্দ করে। আর এই জুতাগুলো সে কোনোভাবেই নিজের থেকে দূরে করতে চায় না, এই জন্য সে একটু বেশি জেলাস ফিল করছিল। আর এই জন্যই সে জুতাটাকে ছাদের উপরে ফেলে দিয়েছে। আর এরপর সে আঙ্কেলকে বলে যে জিমির জুতা হারিয়ে গেছে, আর এইটা বলে সে আঙ্কেলের মাধ্যমে নতুন জুতাও জিমিকে কিনে দেয়। তবে জিমি বারবার করে একটা কোয়েশ্চেন করেই জয়ের মাথাটা পাগল করে দিচ্ছিল। সে বারবার করে জিজ্ঞেস করছিল আমার অন্য জুতাটা তুমি কোথায় লুকিয়েছো। এর একটু পরে এখানে আঙ্কেলের সমস্ত প্রপার্টি কেনার জন্য এখানে এজেন্ট চলে আসে। আর যখন এজেন্ট এখানে সমস্ত ব্যাপারগুলো এক্সপ্লেন করছিল, তখন আঙ্কেলের সমস্ত ছেলেদের মধ্যেই ঝগড়া শুরু হয়ে যায়। তারা এই ব্যাপারটা নিয়ে ঝগড়া করছিল যে টাকা পয়সার ভাগ বটোয়ারা কী করে হবে। তবে তখন মাঝখানে জয় চলে আসে আর সে তাদের সবাইকে বলে যে আসলে ভাগ 4টা না, ভাগ হবে 5টা, কারণ আমি হচ্ছে গিয়ে তোমাদের সৎ ভাই, আমি হচ্ছি তোমার বাবার অবৈধ সন্তান। আর এইটা শোনার পরে এখানে সবাই পুরোপুরি শক্ট হয়ে যায় আর তাদের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। তবে জয় তাদেরকে আচ্ছা রকম করে ধোলাই করে। আর এগুলো দেখার পরে এজেন্ট দ্রুত পুলিশকে কল দিয়ে দেয়। আর যখন সে তার কারের উপরে জয়ের মিসিং হওয়ার সেই পোস্টারটা দেখতে পারে, তখন সে দ্রুত হোংকে কল দিয়ে জয় সম্পর্কে সমস্ত ব্যাপারগুলো জানিয়ে দেয় আর তাকে সেই অ্যাড্রেসটাও দিয়ে দেয়। আর এদিকে যখন জয় আঙ্কেলকে সমস্ত ব্যাপারগুলো এক্সপ্লেন করে বলার ট্রাই করে আর তার ছেলেরা কী চায় সে এই ব্যাপারটা তাকে এক্সপ্লেন করে বলে, তখন আঙ্কেল তার উপরেই প্রচণ্ড রাগ করে।
সে বলে যে তোমার কি মনে হয় আমি কি চুলগুলো বাতাসে সাদা করেছি? চুলগুলো আমার অভিজ্ঞতাতেই সাদা হয়েছে, আমি এই সমস্ত ব্যাপারগুলো আগে থেকেই জানতাম। তোমার কি মনে হয় আমার চোখের সামনে দিয়ে এই সমস্ত ব্যাপারগুলো হয়ে যাবে আর আমি সুন্দর করে একটা ঘুম দেব, আমার চোখের সামনে কিছুই পড়বে না? আমি এগুলো আগে থেকে জেনেও না জানার ভান করছিলাম। তবে তুমি কে এই সমস্ত কিছুর মাঝখানে এসে এত বড় ঝামেলা সৃষ্টি করার? তুমি কে? এখানে জয়ী এই বৃদ্ধকে বলতেই যাচ্ছিল যে বাবা আমি হচ্ছি তোমার ছেলে। তবে এইটা বলার আগেই সেই এজেন্টের মেসেজ তার কাছে চলে আসে, যে এজেন্ট তাকে বলেছে যে এই ডিএনএ স্যাম্পলটা তোমার ডিএনএ স্যাম্পলের সাথে ম্যাচ করেনি। এই জন্য জয় চুপচাপ সমস্ত কথাগুলো হজম করে সেখান থেকে চলে যাওয়ার ট্রাই করে। তবে যাওয়ার আগেই এখানে হোং চলে আসে, যে কিনা তাদের দুজনকে যাওয়ার সময় দেখে ফেলে। জিমি তো পাগলের মতো ছটফট করা শুরু করে, সে বারবার করে হোংকে ডেকে বলে যে প্লিজ আমাকে তার থেকে সেভ করো, এই পাগলের সাথে আমি আর থাকতে চাই না। আর সে তাকে গাড়ি থামানোর জন্য বারবার রিকোয়েস্ট করে। তবে জয় তার গাড়ি তো থামাই না, বরং ফুল স্পিড দিয়ে এখান থেকে পালিয়ে চলে যায়। আর হোং আরও একবার দেখতে পারে তার চোখের সামনে থেকে তার হবু স্ত্রীকে নিয়ে কেউ একজন চলে যাচ্ছে। তবে তখন এদিকে জয়ের নাম্বারটাকে ট্র্যাক করে টিঙ্গু আর ওয়াংও সমস্ত লোকজন নিয়ে এই রেস্টুরেন্ট পর্যন্তই চলে আসে। তবে যেহেতু জয় এখান থেকে একটু আগেই পালিয়ে চলে গেছে, এই ব্যাপারটা টিঙ্গু আর ওয়াং জানতো না। এই জন্য তারা এসে সমস্ত অস্ত্রশস্ত্র শো করে। যখন আঙ্কেলকে জয় সম্পর্কে জিজ্ঞেস করে তখন আঙ্কেল তাদের উপরে প্রচণ্ড রাগ করে। সে চিন্তা করে যে সবাই কেন আমার রেস্টুরেন্টে এসেই ঝামেলা শুরু করেছে, এই জন্য সে ওয়াংকে থাপড়ানো শুরু করে। তবে যখনই ওয়াং সমস্ত অস্ত্রশস্ত্র বের করে তখনই এখানে পুলিশ চলে আসে। আর পুলিশরা এগুলো দেখার পরে তাদেরও একটা ভুল হয়ে যায়। তাদের মনে হয় যে হয়তোবা এই সমস্ত গুন্ডাগুলো রেস্টুরেন্টে এসে সমস্ত কিছু ভাঙচুর করে তাদের থেকে টাকা দাবি করছিল। এই জন্য পুলিশরা তাদের সবাইকে অ্যারেস্ট করে তাদেরকে পুলিশ স্টেশনে নেয়ার ট্রাই করছিল। তবে তখনই হোং পুলিশের গাড়িটাকেই চুরি করে সেই গাড়ি দিয়েই জয়ের পেছনে যাওয়া শুরু করে। আর এই খবরটা একটু পরে তার মাও জেনে যায়, যেটা শোনার পরে সে একটু বেশি টেনশনে পড়ে যায়। এই জন্য সে দ্রুত গিয়ে জন নামের একটা লোককে কল দেয় আর তাকে পরবর্তী ফ্লাইটেই দ্রুত এখানে আসতে বলে। আর তখন এদিকে আমরা দেখতে পারি যখন ওয়েং আর তার সমস্ত লোকজনকে লকআপের মধ্যে ঢোকানো হয় তখন ওয়েংয়ের গ্রুপের মধ্যে এমনও একটা লোক ছিল যে কিনা আগে পুলিশ হওয়ার জন্য প্রিপারেশন নিয়েছিল, মানে পুলিশের সমস্ত এক্সাম দিয়েছিল। এই জন্য সে তাদেরকে বলে যে নিয়ম অনুযায়ী তো 24 ঘন্টার আগে আপনারা আমাকে লকআপের মধ্যে ভরতে পারেন না। তবে তখন পুলিশ তাদেরকে বলে যে এটা কোনো লকআপ না, এটা হচ্ছে কি আমাদের স্টোর রুম, সো চুপচাপ এখানে বসে থাকো। আর এদিকে হুং পুলিশের গাড়ি নিয়ে এসে সোজা জোয়ের গাড়ির উপরে উঠিয়ে দেয়, যেই জন্য জোয়ের কারটাও অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর যখন তারা সবাই বাইরে আসে তখন হুং একটা ইলেকট্রিক গানের মাধ্যমে তাকে বারবার করে ভয় দেখানো শুরু করে। তবে জয় তার সামনে জিমিকে দিয়ে দেয় আর এই জন্য হুং কোনোভাবেই তাকে শ্যুট করতে পারছিল না। তবে সে ভুল করে নিজেকেই শ্যুট করে দেয়, যেই জন্য এখানে একটা শক খাওয়ার জন্য সে এখানে বেহুশ হয়ে পড়ে যায়। আর এই সমস্ত ব্যাপারগুলো যখন জিমি দেখতে পারে তখন সে গিয়ে জয়কে পেটানো শুরু করে। আসলে অ্যাক্সিডেন্টের জন্য জয়ের মাথায় আগে থেকেই আঘাত লেগেছিল, যেই জন্য তার মাথা দিয়েও রক্ত পড়ছিল। আর যখন জিমি তাকে পেটানো শুরু করে তখন জয়ও এখানে বেহুশ হয়ে পড়ে যায়। এখন জিমি ছিল হুশে আর তার দুইটা বয়ফ্রেন্ডে এখানে বেহুশ হয়ে পড়েছিল। এই জন্য জিমি এই ব্যাপারটা বুঝতেই পারছিল না যে এখন সে কাকে সেভ করবে আর কার সাথে থাকবে। আর তখনই জিমির মনে পড়ে যে যখন সে হুংয়ের মমের কাছে রান্না শিখতে গিয়েছিল তখন যেহেতু সে কোরিয়া থেকে ছিল এই জন্য হুংয়ের মম প্রথম দিনেই তার উপরে চিল্লাচিল্লি করা শুরু করেছিল আর তাকে সেখান থেকে বের করে দিয়েছিল। এই জন্য জিমি প্রচণ্ড মন খারাপ করে একটা জায়গায় বসে কান্নাকাটি করা শুরু করেছিল। আর তখন তার চোখের পানি মোছার জন্য হুং এসে তার নিজের রুমালটা তাকে দিয়েছিল। আর এরপর থেকেই তাদের দুজনের মধ্যে সম্পর্ক ভালো হওয়া শুরু হয়েছিল, তাদের দুজনের মধ্যে প্রেমও হয়ে গিয়েছিল। তবে জিমির মনের মধ্যে এটা ভয় ছিল যে হুংও তার সাথে রিলেশনশিপে থাকার পরে হয়তো একটা পর্যায়ে তাকে ছেড়ে দিয়ে চলে যাবে। এই জন্য সে তাকে সরাসরি বিয়ের কথা বলে দেয়, যেটার জন্য হুং রাজিও হয়ে যায়। আর সে গিয়ে তার মায়ের সঙ্গে এটা নিয়ে কথাবার্তা বলে। তবে সমস্যাটা ছিল তার মা 2 বছর আগেই তার বিয়ে অন্য একজনের সাথে সেট করে দিয়েছিল। এই জন্য তার মা কোনোভাবেই তাকে জিমিকে বিয়ে করতে পারমিশন দিচ্ছিল না। তবে সেও ছিল একজন নাছোড় বান্দা, সে গিয়ে তার ঘরের সামনেই হরতাল শুরু করে দেয়। মানে সে এখানে অনশন করা শুরু করে। সে খাবার দাবার তো খায়ই না, বরং রোদ বৃষ্টি যাই হোক না কেন সে এখানেই বসে সময় পার করার সিদ্ধান্ত নেয়। আর যখন তার মা এই সমস্ত ব্যাপারগুলো দেখতে পারে তখন তার মাথা আরও বেশি গরম হয়ে যায়। সে এই জন্য বিয়ের পারমিশন দিবে না বলেই সিদ্ধান্ত নিয়ে নেয়। আর যখন সে এই ব্যাপারটা বুঝতে পারে তখন সে জিমিকে এনে সোজা সবার সামনে এটা বলে দেয় যে জিমির পেটে আমার বাচ্চা আছে, এই জন্য আমাকে বিয়ে করতে হলে তাকেই করতে হবে, আর এই জন্যই আমি তাকে বিয়ে করতে চাই। আর এইটা শোনার পরে তো তার মায়ের মাথায় পুরো আকাশ ভেঙে পড়ে। আর এই জন্য বাধ্য হয়ে তার মা তাকে বিয়ে করার পারমিশন দিয়ে দেয়। তবে এটার জন্য তার ফ্যামিলির মধ্যে তার অনেক দুর্নাম ছড়িয়ে পড়ে, কারণ সবাই তাকে খুবই ভালো ছেলে মনে করেছিল। তবে সেই একটা বিশাল বড় আকাশ করে বসে আছে। মানে এখানে জিমি বুঝতে পারে যে জিমির ভালোর জন্য হোং তার নিজের বদনামি করেছিল তার রয়্যাল ফ্যামিলিতে, যেখানে সে চাইলেই অন্য একটা মেয়েকে বিয়ে করে খুবই আরামসে সংসার করতে পারত।
আর যখন সে জানতে পারে হোংয়েরও বাচ্চা খুবই পছন্দ, তখন সে তাকে বলে যে আমরা দুজন মিলে অনেক বাচ্চা জন্ম দিব, আমরা বিয়ের পরে বাচ্চা জন্ম দিতে দিতে পাগল হয়ে যাব, আমরা গ্রিনিস ওয়ার্ল্ড রেকর্ড বানিয়ে ফেলবো বেশি বাচ্চা জন্ম দেওয়ার। আর তখন প্রেজেন্টেই জিমি বুঝতে পারে যে সে হোংয়ের ভালোবাসার একেবারেই যোগ্য না, কারণ যদি হোং জানতে পারে সে কখনোই বাচ্চার জন্ম দিতে পারবে না, তাহলে তার সমস্ত আশা ভরসা ভেঙে চুরমার হয়ে যাবে। আর এই ব্যাপারটা জিমিও কোনোদিন মেনে নিতে পারবে না। এই জন্য আমাকে এই পাগলকে এখানেই রেখে দিয়ে জয়ীকে নিয়েই পালিয়ে যেতে হবে, কারণ আমি চাই না কোনোভাবেই আমার জন্য কেউ কষ্ট পাক। আর যখন পুলিশ তাদের গাড়িটা খুঁজতে খুঁজতে সেই গাড়ি পর্যন্ত চলে আসে, তখন এখানে তারা শুধুমাত্র হোংকেই পায়। এই জন্য তারা হোংকে ধরে সোজা জেলেই ভরে দেয়। তবে একটু পরে পুলিশের কাছে একটা কল আসে, তাদেরকে বলা হয় হোংকে এখান থেকে ছেড়ে দেওয়ার জন্য। তবে যখন তারা হোংকে ছেড়ে দেয়, তখন ওয়াং আর তার সমস্ত লোকজন চিল্লাচিল্লি করা শুরু করে। তারা বলে যে এটা তো হচ্ছে বেআইনি একটা কাজ, আমাদেরকে এখানে বন্দি করে রেখে তাকে তুমি কিভাবে ছেড়ে দিতে পারো। তবে পুলিশ তাদেরকে একেবারে ফ্রি করে দেয় না। পুলিশের কাছে অর্ডার ছিল যে হোংকে ছেড়ে দাও, তবে হোংকে একেবারে একা ছেড়ে দিও না, তাকে জনের কাছে দিয়ে দিবে। তবে এদিকে হোংয়ের পুলিশদের উপরে প্রচণ্ড রাগ ছিল, কারণ তারা না জিমিকে খুঁজে বের করার ট্রাই করছিল, না তাকে এখান থেকে যেতে দিচ্ছিল। এই জন্য সে উল্টাপাল্টা রকম করে চিল্লাচিল্লি করা শুরু করে। আর এই সুবাদে ওয়েং আর তার সমস্ত লোকজন তার স্টোরিটা জেনে যায়। তারা বুঝতে পারে যে তার ওয়াইফকেও বিয়ের আসর থেকে কোনো একটা হারামজাদা কিডন্যাপ করে নিয়ে গেছে। এই জন্য এই স্টোরির সাথে সে খুব ভালো করেই রিলেট করতে পারে। এই জন্য সে তার পক্ষে কথাবার্তা বলা শুরু করে। আর যখন হোং এখানে ভাঙচুর করা শুরু করে দিয়েছিল, তখন তারা সবাই মিলে তাকে চিয়ার আপ করছিল, যাতে করে সে আরও বেশি ভাঙচুর করে। তবে তখনই এখানে আমরা দেখতে পারি জন নামের একটা লোক চলে আসে, যে কিনা ছিল বডিগার্ড টাইপের একজন, যে কিনা শুধুমাত্র হোংয়ের মমের কথাতেই কাজ করতো। আসলে জন কখনোই কোনো কথাবার্তা বলতো না, সে না হ্যাঁ বলতো না না বলতো, সে শুধু সিরিয়াস ফেস নিয়ে তার কাজটাকে সম্পাদন করে সেখান থেকে বেরিয়ে চলে যেত। এরপরে গাড়ির মধ্যে জন তাকে জয়ের আমলনামাটা দেয়, যে আমলনামা দেখে সে এটা বুঝতে পারে যে জয় আসলে কোনো নর্মাল কেউ না, সে এতিম কেউ না, সে তো একটা কোটিপতির ছেলে। তবে সে একটা সময় ঘর থেকে গায়েব হয়ে গিয়েছিল, যেই জন্য এখন সে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে। তবে তখন তার মাথায় কোয়েশ্চেন চলে আসে যে তাহলে জিমি কেন তাকে এটা বলল যে সে হচ্ছে আমার ভাই আর সে আমার সাথে অরফানেজেই বড় হয়েছে, সে কেন মিথ্যা কথা বলতে গেল? আসলে কি তাহলে জিমি ইচ্ছা করে তার সাথে পালিয়ে গিয়েছে? আমরা শুধুই আমাদের সময় নষ্ট করছি। আর তাছাড়া জন সেই রেস্টুরেন্টের সিসিটিভি ফুটেজের প্রিন্ট আউটও নিয়ে এসেছিল, যেখানে জিমিকে হাসি খুশি অবস্থায় দেখা গিয়েছিল। আর যখন হং এই সমস্ত ব্যাপারগুলো দেখতে পারে, তখন সে পুরোপুরি শকড হয়ে যায়। তার মনে হয় যে হয়তোবা জিমি ইচ্ছা করেই এখান থেকে চলে গিয়েছিল। আর এতে করে তার এই ব্যাপারটা সন্দেহ চলে আসে যে হয়তোবা জন এই সমস্ত ব্যাপারগুলো গিয়ে তার মাকে বলে দিবে। আর যদি এমনটা হয়, তাহলে তার মা কোনো দিনও জিমির সাথে তাকে বিয়ে দিবে না। এই জন্য সে এখানে সমস্ত প্রমাণাদি ছিঁড়ে ফেলে, মানে সমস্ত প্রিন্ট আউটগুলো ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে। আর সে চিৎকার করে করে বলা শুরু করে যে জিমি কখনোই আমার সাথে এমনটা করতে পারে না, জিমি কখনো আমাকে ধোকা দিতে পারে না, আমার যে কোনো ওয়েতে তার সাথে মিট করতে হবে এবং তার সাথে মিট করে আমার কিছু কথা বলতে হবে। এই জন্য সে জনকে গাড়ি থেকে বের করে তার গাড়িটা নিয়েই পালিয়ে যাওয়ার ট্রাই করে। তবে গাড়িতে উঠে সে দেখতে পারে যে চাবিটা তো জন অলরেডি নিয়েছে। এরপরে জন তার গাড়িতে ওঠে আর পাশের সিটে বসে আরামসে হেলান দিয়ে তার কাছে চাবিটাকে ছুঁড়ে মারে। আর তখন হং এই ব্যাপারটা বুঝতে পারে যে জন আসলে তাকে ঘরে নেয়ার জন্য আসেনি, বরং সে তার এই পুরো জার্নিতে তার সঙ্গ দেওয়ার জন্য এসেছে। তো এরপরে গল্প চলে আসে পরদিন সকালবেলা। আমরা দেখতে পারি জয় জিমিকে নিয়ে ট্রেনের মাধ্যমে বুসানের দিকে যাচ্ছিল তার দ্বিতীয় নাম্বার বাবার সাথে মিট করতে, মানে যেই 5 জনের লিস্ট দিয়েছে সেখানে 2 নম্বর বাবার সাথে মিট করতে। তবে এখানে ট্রেনের মধ্যে জিমি একটা মহিলাকে তার বাচ্চাকে ফিট করতে দেখতে পারে, আর এটা দেখার পরে সে একটু বেশি ইমোশনাল হয়ে যায়। সে চিন্তা করে যে যদি আমারও একটা বাচ্চা থাকতো তাহলে কতই না ভালো হতো। তবে এই ব্যাপারগুলো যখন জয় বুঝতে পারে, তখন সে তাকে তার আসল গল্পটা বলা শুরু করে। সে তাকে বলে যে আমি আমার আসল বাবার খোঁজে দ্বিতীয় ট্রাই করার জন্য বুসানের দিকে যাচ্ছি। তবে তখন জিমি তাকে জিজ্ঞেস করে যে তোমার মাথায় এই সমস্ত ব্যাপারগুলো এখনই কেন আসতে গেল? আর তখনই জয় তাকে তার রোগের কথাটা বলে দেয়। তবে পরক্ষণেই সে কথাটাকে ঘুরিয়ে দিয়ে বলে যে খুব শীঘ্রই আমার ছুটি শেষ হয়ে যাচ্ছে, এই জন্য ভাবলাম কেননা হোমওয়ার্কটা এখনই করে নেওয়া যাক। আর এগুলো বলার সময়ই সে খুবই দুর্বল ফিল করা শুরু করে, তার মধ্যে কিছু একটা ফিল হওয়া শুরু হয়। এই জন্য সে দৌড়ে ওয়াশরুমে চলে আসে। এরপরে যখন ট্রেন বুসান স্টেশনে চলে আসে, তখন জিমি গিয়ে তার ওয়াশরুমের দরজায় টোকা দেওয়া শুরু করে। তবে জয় ওয়াশরুম থেকে বেরিয়ে হচ্ছিল না। একটু পরে যখন জয় বেরিয়ে চলে যায়, তখন জিমি দেখতে পারে ওয়াশরুমের মধ্যে অনেকগুলো ওষুধ পড়ে আছে। এগুলো দেখার পরে সে কিছুটা অনুমান করতে পারলেও সে জয়কে সরাসরি কনফ্রন্ট করাটাকে ঠিক মনে করছিল না। আর যখনই তারা বুসানের স্টেশন থেকে বাইরে আসে, তখন সেখানের সিসিটিভি ফুটেজ জনের কাছে চলে আসে। এতে করে তারা বুঝতে পারে যে তারা দুজন এখন বুসানে আছে, আর এই জন্য তারা দুজনও তাদেরকে ধরার জন্য বুসানের দিকে যাওয়া শুরু করে।
আর এদিকে জয় তার বাবাকে খুঁজতে যাওয়ার আগে নিজের জন্য এখান থেকে শপিং করে আর জিমির যেই সমস্ত জিনিসগুলো পছন্দ হচ্ছিল সে তাকে সমস্ত জিনিসগুলো কিনে দিচ্ছিল। এখানে সে জিমিকে একটা ড্রেস কিনে দেয় যেটা জিমির অনেক ফেভারিট ছিল। তাছাড়া ট্রেনের মধ্যে সে টিঙ্গুর একটা ভয়েস মেলও পেয়েছিল যেখানে টিঙ্গু তাকে ক্লিয়ার করে সমস্ত ব্যাপারগুলো বলে দিয়েছিল। সে বলেছিল যে দেখো, ওয়েং আর তার লোকজন আমাকে এত বেশি ধোলাই করেছে যে মারের যন্ত্রণা সহ্য করতে না পেরে তোমার সম্পর্কে সমস্ত ব্যাপারগুলো আমাকে বাধ্য হয়েই বলতে হয়েছে। সো এখন হয়তোবা তারা তোমাকে ফলো করে তোমাকে ধরতে আসছে, সো যেখানেই আছো সেখান থেকে পালিয়ে যাও। তবে তখন এদিকে আমরা দেখতে পারি ওয়াং আর তার লোকজন অলরেডি জেল থেকে বাইরে চলেও এসেছিল আর তারা টিঙ্গুকে ধরে সোজা রেল লাইনের মধ্যেই বেঁধে ফেলে। আসলে ওয়েংয়ের টিমের মধ্যে একটা লোক ছিল যে কিনা হালকা পাতলা হ্যাকিং ট্যাকিং করতে পারত। এই জন্য সে এই ব্যাপারটা জেনে গিয়েছে যে টিঙ্গু জয়কে মেসেজ করে সমস্ত ব্যাপারগুলো জানিয়ে দিয়েছে। এই জন্যই তারা তাকে বেঁধে এখানে শুইয়ে দিয়েছে। এখানে টিঙ্গু বারবার করে ওয়েংয়ের কাছে তার জীবনটা ভিক্ষা চাওয়া শুরু করে, তবে ওয়েং তার জীবন ভিক্ষা দিতে একেবারেই প্রস্তুত ছিল না। সে তাকে দয়া দেখাতেও একেবারে রাজি ছিল না। আর তখনই ট্রেনের হরেন আসা শুরু হয়ে যায় আর টিঙ্গু তার মৃত্যুর জন্য প্রিপারেশন নেওয়া শুরু করে। হঠাৎ এই ট্রেনটা এখানে চলেও আসে আর এই ট্রেনটা ক্রস করে তার পাশ দিয়ে চলেও যায়। আসলে ট্রেনটা ছিল অন্য লাইনের ট্রেন, তবে এখানে টিঙ্গুর অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে বেচারা ভয়ে প্যান্টটা খারাপই করে দিয়েছে। তারপরে ওয়েং টিঙ্গুকে জয়ের লোকেশনটা বের করে দেওয়ার জন্য মাত্র 1 ঘন্টা সময় দেয়, কারণ 1 ঘন্টা পরে এই লাইন দিয়ে একটা ট্রেন আসবে। যদি 1 ঘন্টার মধ্যে সে লোকেশন বের করে দিতে না পারে তাহলে এই ট্রেন এসে তাকে টুকরো টুকরো করে দিয়ে চলে যাবে। এদিকে জয় জিমিকে নিয়ে তার বাবার সন্ধান করার জন্য সোজা একটা পাহাড়ের উপরে চলে আসে। আর এখানে যখন একটা বৃদ্ধ লোক দেখতে পারে তার ঘরের সামনে অপরিচিত 2টা লোক, তখন সে একটু ডিফেন্সিভ মোডে চলে আসে আর তাদের সঙ্গে একটু খারাপ ব্যবহার করা শুরু করে। তবে তখন জিমি ফটফট করে সমস্ত ব্যাপারগুলো বলে দেয়। সে বলে যে এর নাম হচ্ছে গিয়ে জয়, যে কিনা ভুল স্পামের জন্য জন্ম হয়েছে। এখন সে তার আসল বাবাকে খুঁজে বের করার ট্রাই করছে, এই জন্য সে একটা ডিএনএ টেস্ট করে এই ব্যাপারটা চেক করতে চায় যে আপনি তার আসল বাবা কিনা। আর এটা শোনার পরে আঙ্কেল একটু কুল হয় আর সে একটু হাসির ছলেই তাদেরকে বলে যে ঠিক আছে, তাহলে ডিএনএ টেস্ট করে দেখেই ফেলো যে আমি তোমার আসল বাবা কিনা। সে তাদেরকে ঘরের মধ্যে নিয়ে বলে যে দেখো, আমার তো অনেকগুলো গার্লফ্রেন্ড ছিল, তবে কারোর সাথেই আমার সম্পর্কটা অত ভালোভাবে গড়াতে পারেনি, এই জন্য আমি কোনোদিনও বিয়েও করতে পারিনি। এখন আমি হয়ে গেছে একটা ভবঘুরে মানুষ, আজকে এখানে থাকি কালকে ওখানে থাকি, যখন যা ইচ্ছা করি, আটকানোর মতো কেউই নেই। এখন যদি এই বৃদ্ধ বয়সে আমার এত বড় একটা ছেলে বেরিয়ে আসে তাহলে এইটার চেয়ে খুশির সংবাদ আর আমার কাছে কি হতে পারে। আর তার সাথে কিছুক্ষণ কথাবার্তা বলার পরে তারা এই ব্যাপারটাও বের করে ফেলে যে এই লোকটারও একটা সময় ব্রেইনে একটা রোগ ছিল, কিন্তু সময় থাকতে সে সেটার চিকিৎসা করিয়ে নিয়েছিল। আর এগুলো শোনার পরে জিমির এই ব্যাপারটা সন্দেহ হয়ে যায় যে হয়তোবা জয়ের আসল বাবা আসলে এই লোকটাই। এরপরে জয় এই লোকটার একটা চুল নিয়ে একটা এজেন্টকে দিয়ে দেয় আর রিপোর্ট কালকে সকালবেলা মেসেজ দিয়ে তাদেরকে জানানোর জন্য বলে। আর এদিকে টিঙ্গু তার বন্ধুবান্ধবদেরকে কল দিয়ে এই ব্যাপারটা বের করে ফেলে যে আসলে জয় আজকাল কিছু ডিএনএ টেস্ট করছে তার আসল বাবাকে খুঁজে বের করার জন্য। এই জন্য সে সেই লিস্টটাকেও চেয়ে নিয়ে আসে তার ফোনের মধ্যে, যেই 5 জনের লিস্ট তাকে দেয়া হয়েছিল। তবে যেহেতু প্রথম নাম্বারটা ক্যান্সেল হয়ে গিয়েছিল এই জন্য তাদের সন্দেহ হচ্ছে যে হয়তোবা সে দ্বিতীয় নাম্বারটার কাছেই গেছে। এই জন্য সে কোনো কিছু চিন্তা না করে ওয়াং আর তার গ্যাংয়ের সাথে সোজা বুসানের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। ওকে, ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে গেছে, সো এই জন্য আজকের পার্টটা আমরা এখানেই শেষ করছি। পরের পার্টে আমরা এই ব্যাপারটা খুঁজে বের করার ট্রাই করব যে আসলে জয় কি তার আসল বাবাকে খুঁজে বের করতে পারবে কিনা। তাছাড়া জিমি কাকে চুজ করবে, সে কি জয়কে চুজ করবে নাকি হংকে চুজ করবে। আর তাছাড়া সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে জয় তো মিনকেও তার বিয়ে থেকে ভাগিয়েছিল, যে কিনা ছিল গ্যাংস্টার ওয়েংয়ের হবু ওয়াইফ। এখন এইটার জন্য ওয়েং তার সাথে কি কি করবে সেইটাও আমরা দেখব পরের পার্টে। সো আজকের মতো এখানেই শেষ করব। আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো এই ভিডিওটা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যাতে করে সেকেন্ড পার্টটা আপনারা মিস না করেন সেই জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অন করে দিতে হবে। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।